আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের এএনএম ও জিএনএম এন্ট্রান্স এক্সাম উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন ও তার সমাধান। এটা হচ্ছে আমাদের অঙ্ক বিষয়ের মডেল সেট 6। এর আগে আমি 5টি সেট সমাধান করিয়েছি। সেই 5টি সেট যদি তোমরা দেখতে চাও তবে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষায় মোট 10 নম্বরের অঙ্ক আসবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে 10টি প্রশ্ন করা হবে। তো আমি এই সেটেও তোমাদের জন্য 10 ধরনের অঙ্ক করাবো। তো প্রথমেই আমরা দেখে নেব 1 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 1 নম্বর অঙ্কে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত। ঠিক আছে, তো আমাদেরকে কি বলা হয়েছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। তো আমরা ধরে নিচ্ছি যে পুত্রের বয়স এক্স। ঠিক আছে, পুত্রের বয়স এখন কত ধরে নিলাম যে এক্স বছর। তাহলে বলো তো যে পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স নিশ্চয়ই কত হবে? আমাদের বলা হয়েছে 2.5 গুণ। ছেলের যা বয়স হবে তার 2.5 গুণ হবে পিতার বয়স। তাহলে এর সাথে আমরা 2.5 গুণ করে দিচ্ছি। তাহলে 2.5 গুণ করলে কত হচ্ছে দেখো, এক্স রেখে যদি সোজা করে 2 দুগুণে 4 একে 5, তাহলে গুণ 5/2, তার মানে 5x/2। এটা হচ্ছে পিতার বয়স। তাহলে এখন পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স হচ্ছে 5x/2। এবার আমাদেরকে আর একটা কথা বলা হয়েছে যে 20 বছর পূর্বে 20 বছর আগে, তাহলে 20 বছর আগে পুত্রের বয়স কত ছিল? তাহলে 20 বছর আগে পুত্রের বয়স নিশ্চয়ই ছিল x-20। এটা ছিল পুত্রের বয়স 20 বছর আগে। আর তারপরে কি বলা হয়েছে, আর পিতার বয়স কত ছিল? পিতার বয়স ছিল 20 বছর আগে 5x/2 বিয়োগ 20। এটা ছিল 20 বছর আগে পিতার বয়স, আর এটা ছিল পুত্রের বয়স। ঠিক আছে, আমাদেরকে কি বলা হলো, 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। ঠিক আছে, পুত্রের যা বয়স 20 বছর আগে পুত্রের বয়স ছিল এটা x-20। তো এই বয়সকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তবে আমরা কি পাবো? তাহলে আমরা নাকি পিতার বয়স পাবো। ঠিক আছে, আমাদের অঙ্কের শর্তে বলা হয়েছে 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তার মানে পুত্রের বয়সকে 5 দিয়ে গুণ করলে আমরা পিতার বয়স পাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে এক্স এর মান বেরিয়ে গেলে আমার অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করব, দেখি কত কি হচ্ছে এক্স এর মান। এখানে এক্স 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 5x ইন্টু 5 কুড়ি 100 সমান সমান, এদিকে যদি 2 লসাগু হয় তাহলে উপরে 5x থাকবে। 2 দিয়ে যদি আমরা 20 কে গুণ করি তাহলে কত হবে 40/2। এবার 2 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, কোনাচা গুণ হয়, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10x, আর 100 সাথে 2 গুণ করলে 200 সমান সমান হচ্ছে 5x বিয়োগ 40। ঠিক আছে, এবার আমি করছি, দেখো এখানে কত হবে, এই 5xটাকে যদি আমরা 10 এর পাশে নিয়ে যাই তাহলে এখানে কি হবে 10x, আর এদিকে মাইনাস হয়ে যাবে যেহেতু 5xটা প্লাস ছিল, -5x সমান সমান এদিকে -40, আর এই যে 200টা আছে এই 200টা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। অন্য পাশে গেলে পরে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে 200 হলো। তাহলে 10 থেকে যদি 5 চলে যায় তাহলে 5x থাকবে, আর 200 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকছে, 200 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আমাদের থাকছে 160। অতএব x এর মান কত হবে 160কে আমরা কি করব 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে 160কে ভাগ করলে কত হয় দেখো, 5 দিয়ে কাটবো 3 5 15, আর 20 থাকবে 10 থাকবে, তাহলে 5 দুগুণে 10 মানে 32। দেখতে পাচ্ছি x এর মান কত বেরোলো 32। আমরা x কি ধরেছিলাম পুত্রের বয়স x, তাই না? তাহলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে গেল যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 32 বছর। ঠিক আছে, এবারে আমরা দেখব যে 2 নাম্বার অঙ্কটি কি বলছে। তো 2 নাম্বার অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমাদের কিন্তু যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই এই অঙ্কগুলো খাতায় টুকে অভ্যাস করবে, তাতে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে, আর এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় খুব কম সময়ের মধ্যেই তোমরা কিন্তু সমাধান করতে পারবে। দেখো 2 নাম্বার অঙ্কটিতে বলছে 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। সংখ্যা 3টির যোগফল কত? ঠিক আছে, একদম খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য যদি আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে শুরু করো তাহলে 1000টা সূত্র মুখস্থ করেও তোমরা পার পাবে না। ঠিক আছে, তো আমরা সূত্র ছাড়াই অঙ্কগুলো করব, আর তোমরা অবশ্যই খাতায় অভ্যাস টুকে টুকে অঙ্কগুলো কিন্তু অভ্যাস করবে, তাহলে এই ধরনের অঙ্ক আসলে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। আর আমি যতটা বিস্তারিতভাবে লিখে লিখে করছি অতটা বিস্তারিত তোমাদের করার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্যই শুধুমাত্র কিন্তু বিস্তারিত করছি। তো আমাদের কি বলা হয়েছে, 3টে সংখ্যার অনুপাত
7:9। আমরা তিনটা সংখ্যা ধরে নিচ্ছি কি বলতো, 5x ধরলাম একটা সংখ্যা, পরের সংখ্যাটা হচ্ছে 7x, আর তারপরের সংখ্যাটা হচ্ছে 9x ধরে নিলাম। এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। আমাদের কি বলা হয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম সংখ্যা কত, 5x, আর তৃতীয় সংখ্যার হচ্ছে 9x। এই দুটো সংখ্যার যোগফল কি বলেছে বলতো, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7x। এই দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি, 49 বেশি। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যার থেকে কি বেশি, 49 বেশি। তার মানে এখান থেকে যদি আমরা 49 বিয়োগ করে দেই, এটা থেকে যদি আমরা 49কে বিয়োগ করে দেই, তাহলে কি পাবো, 49 যদি আমরা এই প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল থেকে বিয়োগ করে দেই, তাহলে আমরা কত পাবো, দ্বিতীয় সংখ্যাটা পাবো। ঠিক আছে, যেহেতু আমাদেরকে কি বলা হয়েছে, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি, কে বেশি, এই প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল। তাই আমি এই দুটো সংখ্যার যোগফল থেকে 49 বাদ দিলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। তাহলে এটা সমাধান করলেই কিন্তু আমরা অঙ্কের উত্তরটা পেয়ে যাব। তো দেখো কত হচ্ছে, 5x প্লাস 9x। আমরা কি করব, এই যে 7x আছে এটাকে এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে 7x বিয়োগ হয়ে যাবে, আর এটা যদি ও পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু 49টা মাইনাস ছিল। তো দেখো এটা কত হচ্ছে, 9 আর 5 যোগ করলে কত হয়, 9 5 14, 14 থেকে যদি 7 আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 7। 7x সমান সমান 49। তার মানে কি, অতএব x সমান সমান কি বেরাচ্ছে, 49কে আমরা 7 দিয়ে কাটবো। ঠিক আছে, 7 7টা কত, 49। তার মানে কি বেরালো, x এর মান হচ্ছে 7। তাহলে তুমি খুব সহজে বের করতে পারবে সংখ্যাগুলো কত। একটা সংখ্যা হচ্ছে 5x, তাহলে 5 এর সাথে x এর মান যদি বসিয়ে দেই 7, তাহলে 5 7টা 35, একটা সংখ্যা 35 বেরোলো। আর একটা সংখ্যা কি 7x, তো 7 এর সাথে আবার x এর মান হচ্ছে 7, তাহলে 7 7টা 49 বেরোলো। ঠিক আছে, আরেকটা সংখ্যা কি হবে, আরেকটা সংখ্যা 9x, 9 এর সাথে x এর মান হচ্ছে 7, তাহলে 7 9 63। তাহলে কি কি সংখ্যা পেলাম আমি, একটা 35, একটা হচ্ছে 63, আর একটা হচ্ছে 49। তাহলে আমাদের তিনটা সংখ্যার যোগফল জানতে চাওয়া হয়েছিল, তো আমরা যোগ করে দেবো। যোগ কত কত লিখবো, 35 যোগ 63 যোগ 49। তো দেখো কত হচ্ছে, 9 আর 3 যোগ করলে কত হয়, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 5 কত, 17, 17 7, হাতে 1 থাকলো, 4 আর 5, 5 6 কত, 11, 11 আর 3 কত, 11 আর 3 হচ্ছে 14। তাহলে উত্তর বের হচ্ছে কত, 147। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নাম্বার অঙ্কটি বলছে, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত। একদম খুব সহজ, আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালো করে শোনো যে কি বলা হয়েছে, এক পরীক্ষার্থী 30% নম্বর পাওয়াতে সে কি করেছে, ফেল করেছে। 30% নাম্বার পাওয়াতে সে ফেল করেছে কত নাম্বারের জন্য, 50 নাম্বারের জন্য সে ফেল করেছে। ঠিক আছে, আর যে পাস করেছে সে পেয়েছে 42% নাম্বার। তো 42% নাম্বার পাওয়ার জন্য সে কত বেশি পেয়েছে, 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে ভেবে দেখো যে ফেল করলো তার থেকে এই যে পাস করলো সে কত নাম্বার বেশি পেল। যে পাস করেছে এই লোকটা, এই পরীক্ষার্থী ফেল করা ব্যক্তির থেকে কত নাম্বার বেশি পেয়েছে, 50 যোগ 10 সমান সমান 60 নাম্বার বেশি পেল। কি করে 60 নাম্বার বেশি পেল, দেখো যে ফেল করেছে সে কত নাম্বারের জন্য ফেল করেছিল, 50 নাম্বার, 50 নাম্বারের জন্য ফেল করেছিল। আর এ হচ্ছে 10 নাম্বার বেশি পেয়েছে 5 নাম্বার থেকে, তাহলে কত, সে তাহলে কত পেল, 50, এর থেকে তো 50 বেশি পাবেই, তারপরে কি 10, নিজে 5 নাম্বারের থেকে 10 বেশি পেয়েছে, তাহলে 60। তাহলে এই লোকটাকে পাস করার জন্য আরো 50 নাম্বার পেতে হতো, তারপরে কিন্তু এই পাস করেছে, পাস করার পরও আরো 10 নাম্বার বেশি পেয়েছে। তাহলে কি, যে পাস করেছে তার থেকে যে ফেল করেছে তার থেকে পাস করা ব্যক্তি 60 নাম্বার বেশি পেয়েছে। ঠিক আছে, একদম ক্লিয়ার, কত নাম্বার বেশি পেয়েছে, 60 নাম্বার বেশি পেয়েছে। আর কত পার্সেন্ট বেশি পেয়েছে, এটা তো নাম্বার বেশি পেয়েছে 60, আর কত পার্সেন্ট নাম্বার বেশি পেয়েছে, এই যে 30 থেকে 42 থেকে 30 যদি বাদ দেয় তাহলে দেখতে পাচ্ছি 12%। তাহলে 12% নাম্বার বেশি পাওয়ায় 60 নাম্বার সে বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে পাস যে করেছে সে ফেল করার থেকে 12% নাম্বার বেশি পেয়েছে, আর 12% নাম্বার বেশি পাওয়ার জন্য সে কত নাম্বার বেশি পেয়েছে, 60 নাম্বার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 12% মানে হচ্ছে 60। তাহলে 1% মানে কতটুকু, নিশ্চয়ই কম হবে, 60কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। আর 100% মানে কতটুকু, তাহলে আমরা কি করব, এই 60 গুণ 100 ভাগ হচ্ছে 12, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো দেখবো 5 12 60, 5 আর 100 গুণ করলে 500। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার।
আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটা কি বলছে। 4 নম্বর অঙ্কটিতে বলছে, এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেন, এতে তার শতকরা কত লাভ হয়? ঠিক আছে, তো ব্যবসায়ী কি করছে, ধরে নাও 100 টাকা দিয়ে একটা শাড়ি কিনলেন। শাড়ি কেনার পরে তিনি যখন দামটা শাড়ির উপরে লিখবেন, তখন তিনি কি করেন, 30% দাম বাড়িয়ে রাখেন। তাহলে 30% দাম বাড়ানো মানে কি? 30% মানে হচ্ছে 100 টাকায় 30 টাকা দাম বাড়ায়। তার মানে এই 100 টাকার শাড়িতে তিনি দাম কত লিখবে? 130 টাকা। ঠিক আছে, 100 টাকার শাড়ি কিনে তিনি দাম তার উপরে লিখে রাখবে 130 টাকা। কেন? কারণ আমাদের বলা হয়েছে যে তিনি 30% দাম বাড়িয়ে রাখেন। তাহলে 130 টাকা তিনি শাড়ির উপরে প্রিন্ট করে রাখলেন দামটা। এবার কি করছে, যখন কোনো কাস্টমার আসছে তখন তাকে 10% ছাড় দিচ্ছেন, মানে 100 টাকায় 10 টাকা ছাড় দিচ্ছেন। ঠিক আছে, 100 টাকায় কি করছেন, 10 টাকা ছাড় দিচ্ছেন। তাহলে যে 10 টাকা কত টাকায় ছাড় দিচ্ছেন? 100 টাকায়। তাহলে 130 টাকায় কত টাকা ছাড় দিবে? এর সাথে আমরা 130 গুণ করে দেবো। কত হচ্ছে? এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে দেখতে পাচ্ছি 13 টাকা তিনি ছাড় দিবেন। ঠিক আছে, তাহলে 13 টাকা ছাড় দিবেন। তাহলে কত টাকা বিক্রি করবেন? 130 টাকা দাম লিখে রেখেছেন, তাহলে 13 টাকা তার থেকে যদি কম করেন, তাহলে কত টাকায় তিনি বিক্রি করছেন? তাহলে তার থেকে তিনি বিক্রি করছেন হচ্ছে 117 টাকায়। ঠিক আছে, 117 টাকায় বিক্রি করছেন। তাহলে তার লাভ কত হচ্ছে? তাহলে লাভ কত? তিনি 100 টাকায় কিনেছিলেন শাড়িটি, আর বিক্রি করছেন 117 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? 117 বিয়োগ 100, তার মানে কি 17 টাকা তিনি কিন্তু লাভ করতে পারছেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে পার্সেন্টেজ হিসাব করতে হবে। তাহলে 17 টাকা লাভ করছেন, তোমার হচ্ছে কত টাকায় 17 টাকা লাভ করছেন? 100 টাকার মধ্যে 17 টাকা লাভ করছেন। আর আমরা জানি যে 100তে হিসাব করা মানেই কি পার্সেন্টেজের হিসাব করা, তাই না? 100তে হিসাব করা মানেই পার্সেন্টেজ। তাহলে 100 টাকায় তিনি 17 টাকা লাভ করছেন, তার মানে কি 17% তিনি লাভ করেছেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা দেখব 5 নম্বর অঙ্কটি কি বলছে। 5 নম্বর অঙ্কটি বলছে যে 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে? ঠিক আছে, আমাদেরকে জানতে চাওয়া হয়েছে কি অনুপাতে মিশ্রিত করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরে নাও যে এই 40% সিরাপযুক্ত যে শরবতটা আছে, 40% সিরাপযুক্ত যে শরবত, সেটা আমি এক্স লিটার নিব বা এক্স একক নিব। ঠিক আছে, আর এই যে 60% সিরাপযুক্ত যে শরবতটা আছে, ওটা আমি ওয়াই একক নিব। তাহলে এবার ভাবো যে এক্স এককের মধ্যে বা এক্স লিটারের মধ্যে 40% কি আছে? সিরাপ আছে। তাহলে আমি এক্স লিটার কি নিচ্ছি? প্রথম শরবতটা নিচ্ছি এক্স লিটার, আর দ্বিতীয় শরবতটা নিচ্ছি ওয়াই লিটার। তাহলে আমরা জানি যে প্রথম শরবতের মধ্যে 40% হারে কি আছে? সিরাপ আছে, আর দ্বিতীয় শরবতের মধ্যে 60% হারে সিরাপ আছে। তাহলে এক্স এর মধ্যে কতটুকু সিরাপ আছে আর এই ওয়াই এর মধ্যে কতটুকু সিরাপ আছে, সেটাকে আমরা বের করব। দেখো 40% সিরাপ থাকা মানে কি? 100-র মধ্যে 40। ঠিক আছে, 40/100, পরীক্ষায় নাম্বার দেওয়ার মতো। 100-র মধ্যে 40 কি আছে? সিরাপ থাকে। তাহলে এক্স এর মধ্যে কতটুকু? আমি যেহেতু এক্স লিটার নিব, তাহলে এক্স এর মধ্যে কতটুকু, এটা বের হয়ে গেল। এবার দেখো এর সাথে আমি যোগ করে দেবো কি, যেহেতু মিশ্রিত করতে বলছে আমাদের কি করতে হয়েছে? দ্বিতীয় সিরাপ ওয়াই ওয়াই, তাই তো। আর আমাদের বলা হয়েছে 60%, তার মানে কি 100-র মধ্যে কি থাকে? 60 সিরাপ থাকে। তাহলে ওয়াই এর মধ্যে কতটুকু থাকে? তাহলে গুণ ওয়াই। তাহলে দুটা সিরাপ আমার মিশ্রিত হয়ে গেল। এবার আমাদের কি বলা হয়েছে? শর্তে বলা হয়েছে কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে। সিরাপের পরিমাণ কি হবে? 55%। আচ্ছা, শরবতের পরিমাণ কতটুকু হলো দুটা মিলিয়ে? যেহেতু প্রথম শরবত আমি এক্স নিয়েছি এক্স লিটার, দ্বিতীয় শরবত নিয়েছি ওয়াই লিটার, তাহলে মোট শরবত হচ্ছে এক্স প্লাস ওয়াই। এর বলছে 55% কি হবে? সিরাপ হবে। এর 55%, শরবতের 55%। এটা যেহেতু শরবতের 55%, 55% মানে কি? উপরে 55/100, মানে 100তে 55 হলে এক্স প্লাস ওয়াই এর মধ্যে কতটুকু। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে হিসেব করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এখানে এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, এই 0 0 কেটে গেলাম, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10। তাহলে কত হচ্ছে? 2 আর এক্স গুণ করলে 2x, মানে 2x/5। এখানে হচ্ছে 3y/5 সমান সমান, এখানে কত আছে এটাও কাটবো আমরা। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 11 55, আর 5 দিয়ে হচ্ছে 20। তাহলে কত হচ্ছে? উপরে 11x প্লাস 11y/20। ঠিক আছে, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এখানে লসাগু করলে 5ই হবে। এখানে 2x প্লাস 3y সমান সমান, এখানে কত হচ্ছে? 11x প্লাস 11y/20। ঠিক আছে, এবার কি করব আমরা? এই 20 দিয়ে উপরটা গুণ করে দেবো, আর এই 5 দিয়ে পাশেরটা গুণ করে দেবো। তাহলে 20 দিয়ে গুণ করলে 40x
প্লাস 3 কুড়ি 60y, এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করলে 55x প্লাস 55y। এবার আমরা এক্সটাকে 1 দিয়ে করব আর ওয়াইটাকে আলাদা 1 দিয়ে করব, ঠিক আছে। এই যে 40x আছে, 40x এর সাথে এই 55xটা বিয়োগ হয়ে যাবে, 55x, এদিকে 5y আছে, এদিকে 60yটা চলে আসবে বিয়োগ হয়ে। তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে করছি দেখো, 40 থেকে যদি -55 করি তাহলে কি হবে, নিশ্চয়ই -15 হবে, -15x। আর এদিকে হচ্ছে -60 থেকে যদি 60y থেকে যদি 5y বাদ দিয়ে দিই তাহলে কত হবে, এটাও হবে -5y, ঠিক আছে। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স এর নিচে আমি এই ওয়াইটাকে নিচে নামাবো, লিখবো, আর এই 5-এর নিচে আমরা কি লিখবো, এই 15টাকে নিয়ে যাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি x/y সমান কি হচ্ছে 5:15। এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 অক্ষে 5, 3 5 15, তাহলে দেখতে পাচ্ছি 1:3 এটা হবে উত্তর। তার মানে নতুন অনুপাতে কি মিশাতে হবে, কি অনুপাতে মিশাতে হবে, 1:3 অনুপাতে মিশালেই কিন্তু নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে। তাহলে দেখতে পাচ্ছি অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার। এবারে আমরা দেখব যে 6 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 6 নম্বর অঙ্কটিতে বলছে বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে বের করতে হবে যে সুদের হার কত বার্ষিক, যাতে করে 2 বছরের আসল আর সুদের অনুপাতটা কি হবে 25:4। তো আমরা এখানে ধরে নিতে পারি যে, ধরে নিলাম যে আসল হচ্ছে 25x, ঠিক আছে, আর এই সুদ ধরে নিলাম 4x। তাহলে কি ধরলাম, আসল হচ্ছে 25x এবং হচ্ছে সুদ হলো 4x, ঠিক আছে। আর এখানে সময় দেওয়া হয়েছে হলো, সময়টা কি দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে তোমার হলো 2 বছর। তাহলে আমরা একটা সূত্র জানি যে আই সমান কি PRT/100, ঠিক আছে। আই মানে কি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট এখানে কত আছে আই, এটা আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, সুদ হচ্ছে 4x, তাহলে এখানে আই এর বদলে আমি 4x লিখলাম। আর পি বলতে কি, পি বলতে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল, আসল এখানে কত আছে 25x, ঠিক আছে। তাহলে 25x লিখলাম পি এর বদলে। আর আমি জানি না, আরটাকে আমার বের করতে হবে, আর টি আমাদেরকে বলা হয়েছে 2 বছর, তাহলে 2 লিখলাম। আর এখানটাতে কি বলা হয়েছে, নিচে 100 দেওয়া আছে, সূত্রের 100 লিখলাম। এখান থেকে যদি আমরা অঙ্কটা করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এখানে 100 সাথে এটা গুণ হয়ে যাবে, কোনাচা গুণ হয়ে গেলে কত হবে 400x, আর দিয়ে কত আছে 25x গুণ আর গুণ 2, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। তাহলে আরটাকে আমি এই পাশে রেখে বাদ বাকি সংখ্যাগুলোকে ও পাশে পাঠিয়ে দেবো। তাহলে ও পাশে পাঠাতে গেলে এরা যেহেতু গুণ আকারে আসে, যে 25x আর 2, তাহলে এখানে এ পাশে আসলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, ভাগ তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা আর লিখে এখানে কি লিখতে পারো 400x, এটাকে ভাগ হয়ে যাবে যেহেতু এটা গুণ আকারে ছিল, তাহলে নিচে এসে বসবে 25x গুণ 2, এটাও চলে আসলো, এটাও চলে আসলো, এটাও চলে আসলো। এবার কাটাকাটি করবো, x কেটে গেল। এবার 25 দিয়ে যদি আমরা কাটি, এটাই কত হবে 25 অক্ষে 25, আর হচ্ছে 25 দিয়ে যদি 400-কে ভাগ করি তাহলে কত হচ্ছে 16, তাই না। এবার 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 অক্ষে 2 আর 2 গুণে হচ্ছে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর মান, আর সমান কি হলো 8। তাহলে আমরা বেরিয়ে গেল আমাদের উত্তর যে সুদের হার কত তৈরি হবে, সুদের হার হচ্ছে 8%। তাহলে এখান থেকে আমরা অপশন সি এটা সঠিক অ্যান্সার বলতে পারবো, ঠিক আছে। এবার আমরা দেখবো 7 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 7 নম্বর অঙ্কটি কি বলছে, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর সময় লাগে 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারাবে। তাহলে এ কিন্তু বেশি দ্রুত গতি সম্পন্ন আর বি হচ্ছে একটু কম দ্রুত গতি সম্পন্ন, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, দেখো এর 100 মিটার যেতে 27 সেকেন্ড সময় লাগে আর বি এর কত সময় লাগে 30 সেকেন্ড। এখানে বলা হয়েছে এ বি কে কত মিটারে হারাবে। এ 27 সেকেন্ডে কিন্তু তার দৌড় কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই যে বি 27 সেকেন্ড সময়ে যখন হবে তখন সে কত মিটার পিছনে থাকবে, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে যে এ বি কে কত মিটারে হারাবে, তাই না। তাহলে এ কিন্তু 27 সেকেন্ডের মধ্যে তার দৌড় শেষ করে দেবে, ঠিক আছে। আর তাহলে বি 27 সেকেন্ডে কতটুকু দৌড়াবে সেটা আগে বের করবো। তো দেখো এখানে বলা হয়েছে যে বি 30 সেকেন্ডে, এই যে বি আমাদের বলা হলো 30 সেকেন্ডে কতটুকু যায় 100 মিটার যায়, 100 মিটার, ঠিক আছে। এবার আমাদেরকে কি বের করতে হবে যে বি এই 27 সেকেন্ড সময়ে কতটুকু যায়। তাহলে বি 1 সেকেন্ডে কতটুকু যায় সেটাকে বের করবো, 100/30 মিটার। তাহলে আমাদের 27 সেকেন্ডে কতটুকু যাবে, 100 গুণ 27 ভাগ হচ্ছে 30। তাহলে কাটাকাটি করবো, 0 দিয়ে 0 কাটলো, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 নং 27, তাহলে 9 10 90। তাহলে 90 মিটার 27 সেকেন্ডে যেতে পারবে, ঠিক আছে। এই 27 সেকেন্ডে বি কতটুকু যাবে, বি যাবে 90 মিটার। আর দেখো এই 27 সেকেন্ড সময়ের মধ্যে এ কিন্তু তার কভার করে ফেলছে, 100 মিটার যাওয়া হয়ে গেছে তার।
এ 100 মিটার চলে গেছে এই 27 সেকেন্ডের মধ্যেই, কিন্তু বি কতটুকু গেছে 90 মিটার। ঠিক আছে, বি 27 সেকেন্ডে গেছে 90 মিটার, এ গেছে 100 মিটার। তাহলে কত মিটার দূরত্বে পিছনে থাকলো? 100 বিয়োগ 90, তার মানে কি 10 মিটার কিন্তু সে পিছনে থাকলো। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এ বি কে কত মিটারে হারায়? 10 মিটার হারায়, অর্থাৎ অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখবো 8 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 8 নম্বর অঙ্কটি বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়, আর তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? ঠিক আছে, আমাদেরকে কি বলা হয়েছে? তিনটা নলের মধ্যে দুটা নল পূর্ণ করে আর একটা নল খালি করে দেয়। প্রথম দুটা নল 10 মিনিটে আর 30 মিনিটে পূর্ণ করতে পারে, আর তৃতীয় নলটা 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা একদম খালি করে দিতে পারে। তাহলে আমাদের কতক্ষণে তিনটা নলে যদি খোলা হয় সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হবে? তো দেখো আমরা ধরে নিচ্ছি যে সম্পূর্ণ চৌবাচ্চাটা হচ্ছে এক অংশ। ঠিক আছে, এক অংশ কি? চৌবাচ্চাটা হচ্ছে এক অংশ। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে এই ধরনের অঙ্ক আসলে আমাদের একে হিসেব করতে হবে। কিসে? 1 মিনিটে হিসেব করতে হয়। এই ধরনের অঙ্ক আসলে আমাদেরকে 1 মিনিটে কিন্তু হিসেব করাটা বাধ্যতামূলক। তাহলে কি হচ্ছে? আমরা এখানে বলা হয়েছে প্রথম নল দিয়ে 10 মিনিটে, প্রথম নলটা দিয়ে 10 মিনিটে কি হচ্ছে? সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হয়ে যায়। সম্পূর্ণ চৌবাচ্চা মানে এক অংশ আমি আগে ধরে নিয়েছি। তাহলে 10 মিনিটে প্রথম নল দিয়ে এক অংশ চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 1 মিনিটে পূর্ণ হয় নিশ্চয়ই কম হবে। তাহলে 1কে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, এত অংশ 1 মিনিটে পূর্ণ হবে। আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কে 1 মিনিট হিসেবটা করতেই হবে। ঠিক আছে, এটা 1 মিনিটে হিসেব করা হলো, এটা প্রথম নলের ক্ষেত্রে। তাহলে প্রথম নলটা দিয়ে 10 মিনিটে এক অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? এতটুকু পূর্ণ হবে। এবার দ্বিতীয় নলটা আমরা একই রকম ভাবে বের করব। দ্বিতীয় নল কি? দ্বিতীয় নল বলছে 30 মিনিটে, তাহলে 30 মিনিটে কতটুকু পূর্ণ হয়? যদি দ্বিতীয় নলটা খুলে রাখা হয়, এক অংশ চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1 মিনিটে নিশ্চয় কম হবে, তাই 1কে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে এত অংশ পূর্ণ হবে। ঠিক আছে, এবার যদি আমি বলি এই দুটা নলকে একসাথে খুলে দেই, তাহলে কত 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? তাহলে প্রথম নলটাকেও আমি খুলে দেবো, দ্বিতীয় নলটাকেও খুলে দেবো, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে চৌবাচ্চাটা? নিশ্চয়ই দুটাকে যোগ করতে হবে। তাহলে 1/10 যোগ 1/30, এটাকে যোগ করলে কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে আমি লসাগু করলে কত হবে? 30 হবে। তাহলে 10 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 3 অক্ষে 3, যোগ এই 30 দিয়ে যদি 30কে ভাগ করি 1। ঠিক আছে, তাহলে 1 অক্ষে 1, তাহলে কত হচ্ছে? 4/30। এই 4/30 হচ্ছে কি? 1 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে। কখন? যখন দুটো নল একসাথে আমি খুলে দিচ্ছি। দুটো নল একসাথে খুলে দিলে 1 মিনিটে 4/30 অংশ পূর্ণ হচ্ছে। 1 মিনিটে 4/30 অংশ পূর্ণ হচ্ছে। এবার আমাদের আরেকটা কথা বলা হয়েছে যে তৃতীয় একটি নল আছে, সেই নলটা 20 মিনিটে খালি করতে পারে। তৃতীয় নলটা কি করছে? তৃতীয় নলটাও আমরা হিসেব করবো 1 মিনিটে। তৃতীয় নলটি কি করছে? তৃতীয় নলটি হচ্ছে 20 মিনিটে এক অংশ খালি করে দিতে পারছে। তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে? 1 মিনিটে নিশ্চয়ই কম খালি করবে, 1/20। তাহলে 1/20 অংশ কি করছে? খালি করছে। তাহলে কতটুকু থাকছে 1 মিনিট পরে? দুটা নল মিলে এতটুকু ভরতে পারে, আর ও একাই এতটুকু খালি করে দিচ্ছে। তাহলে থাকলো কতটুকু? জল কতটুকু থাকলো? 1 মিনিটে দুজনে মিলে এতটুকু ভর্তি করেছে, আর এই তৃতীয় নলটা কি করেছে? এতটুকু খালি করে দিচ্ছে। তাহলে 1 মিনিটে কতটুকু থাকছে জল? তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 1 মিনিটে কতটুকু ভর্তি হচ্ছে, তাই না? 1 মিনিটে এ খালি করে দেওয়ার পরে কতটুকু জল থাকছে? তাহলে আমরা কি করব? এই 4/30 থেকে 1/20 এটা বিয়োগ করে দেবো। 4/30 থেকে 1/20 এটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দেখো এটা লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে 60। ঠিক আছে, তাহলে 60 লিখলাম। 30 দুগুণে হচ্ছে 60, তাহলে 4 দুগুণে 8, বিয়োগ 20 3 কুড়ি 60, তাহলে 3 অক্ষে 3, তাহলে কত হচ্ছে? 5/60। 5/60 হচ্ছে এটা তোমার হচ্ছে বিয়োগফল। তাহলে 5/60 এটা যদি কাটাকাটি করি তাহলে 5 অক্ষে 5, 5/12 60, তার মানে 1/12 অংশ। তাহলে 1/12 অংশ, এই যে 1/12, এই 1/12 অংশ কি হচ্ছে? 1 মিনিটে পূর্ণ হচ্ছে। জল বেরিয়ে যাওয়ার পরেও 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/12 অংশ। তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে? 1/12 অংশ। তার মানে 1/12 অংশ পূর্ণ হওয়ার জন্য চৌবাচ্চাটি কত সময় লাগে? 1 মিনিট সময় লাগে। তাহলে 1/12 অংশ পূর্ণ হওয়ার জন্য চৌবাচ্চাটির 1 মিনিট সময় লাগে। তাহলে আমাদের যেহেতু মোট চৌবাচ্চার কত অংশ? 1 অংশ। তাহলে 1 অংশ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? 1 অংশ পূর্ণ হতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাই এই 1-এর সাথে এটা উল্টো হয়ে গুণ হবে। তাহলে উপরে 12, নিচে 1, তাহলে কত হচ্ছে? 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 অংশ চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগছে কত? 12 মিনিট। ঠিক আছে, 1 অংশ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগছে? 12 মিনিট। ঠিক আছে, তিনটা নলকে একসাথে খুলে দেওয়ার পরেও আমাদের চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় কত লাগবে? 12 মিনিট। অতএব এখানে দেখতে পাচ্ছি অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার।
ঠিক আছে, এবারে আমরা দেখব যে 9 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 9 নাম্বার অঙ্কটি বলছে 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক, ঠিক আছে, গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি লোহার ঘনক তৈরি করা যাবে। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে 15 সেমি বাহু বিশিষ্ট একটা বড় লোহার ঘনক আছে, সেটাকে গলাতে হবে, তারপরে সেটা দিয়ে কি করতে হবে, 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক তৈরি করা যাবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো 15 সেমি বাহু বিশিষ্ট লোহার ঘনকের আয়তন কতটুকু? তাহলে 15 সেমি বাহু বিশিষ্ট লোহার ঘনকের আয়তন কত হবে? আমরা আয়তনের সূত্র কি জানি, এ কিউব, মানে বাহুর কিউব। তাহলে বাহু বলতে এখানে 15 সেমি বলা হয়েছে, তাহলে এই 15 সেমি বাহু বিশিষ্ট লোহার ঘনকটির আয়তন কত হবে? 15 কিউব। এটা হচ্ছে কি বড় ঘনকটার হচ্ছে আয়তন। আর ছোট ঘনকটার আয়তন কত? ছোট ঘনকটা আমাদের বলা হয়েছে 3 সেমি বাহু। তাহলে 3 সেমি যদি বাহু হয় তার আয়তন কত হবে? তার আয়তন হবে 3 কিউব। তাহলে এবার আমরা যদি বলি কতগুলো ছোট ঘনক তৈরি করতে পারবো, এই বড় ঘনকের আয়তনকে আমরা যদি ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেই তাহলেই তো উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, বড় ঘনকের আয়তনকে ভাগ করে দিচ্ছি কি ছোট ঘনকের আয়তন দিয়ে। ঠিক আছে, তাহলে উত্তর বেরাবে। তাহলে 15 মাথায় 3 আছে পাওয়ার, তাহলে কি 15 কে আমরা 3 বার গুণ করে দেবো, 15 গুণ 15 গুণ 15। তারপর নিচে 3 এর পাওয়ার 3 আছে, তাহলে 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 পাঁচা 15। আবার 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 পাঁচা 15। আবার 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 পাঁচা 15। তাহলে কত হচ্ছে? 5 গুণ 5 গুণ 5। তাহলে 5 পাঁচা 25, 25 আর 5 গুণ করলে 125। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 125টি কিন্তু ঘনক তৈরি করা যাবে। এখানে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার। এবারে দেখো 10 নম্বর অঙ্কটি কি বলছে, এখানে এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা টুকে নিচ্ছি, এটা 32 এর পাওয়ার -1, তারপরে আবার ব্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে -3/5। তো আমরা জানি যে এরকম যদি ব্যাকেট দেওয়া থাকে পাওয়ার, ঠিক আছে, তাহলে গুণ হয়ে যাবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তো গুণ করে দেবো 32, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে কি হবে, 3 অক্ষে 3/5, তাহলে কি 3/5 হয়ে যাবে। তাহলে 32 এর পাওয়ার কত হলো, 3/5, এটা হলো। এবার দেখো আমরা এই 32 কে কি লিখতে পারি, 32 কে আমরা কি করতে পারি, 2 গুণ 2 কত হলো 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে কি কটা 2 গুণ করলে 32 আসে, 1 2 3 4 5, 5টা 2। তার মানে কি আমরা 2 এর পাওয়ার 5 লিখতে পারি, 32 কে আমরা 2 এর পাওয়ার 5 লিখতে পারবো, কারণ 5 বার যদি 2 গুণ করি তাহলে 32 আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, 32 এর বদলে আমরা লিখলাম 2 এর পাওয়ার 5, আর এই যে বাইরে ছিল 3/5, এটা পাওয়ার। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ব্যাকেট দেওয়া থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ব্যাকেট দেওয়া থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার 5 গুণ এই 3 এর পাওয়ার 3/5, এটা গুণ হয়ে যাবে। তো দেখো এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে কত থাকছে, শুধু থাকছে 2 এর এখানে 3 থাকছে, তাই না, শুধু এখানে কি থাকছে, 3 থাকছে, আর এই 5 কেটে গেল, তাহলে কি থাকছে, 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার 3 মানে কি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে এখানে মান বেরিয়ে গেল যে এত এর মান কত হবে, 8। তাহলে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আজকের মডেল সেট নাম্বার 6। এরপরের দিনে আমরা 7 নাম্বার সেটটি করাবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।